তাই না? আর এই ক্লাসটাও কিন্তু কিশোর বাতায়নে আপলোড করা থাকবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সবাইকে স্বাগতম আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানে। আমি মোহাম্মদ শারিফুল ইসলাম আছি তোমাদের সাথে আজকের বাংলা প্রথম পত্র অষ্টম শ্রেণীর ক্লাসে। এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রামের এই অধ্যায়টির নৈবেত্তিক প্রশ্নে কিভাবে ভালো নম্বর পেতে পারি সেই সম্পর্কে আমরা একটি বিস্তারিত ধারণা এখানে লাভ করব। আমরা খুব ভালো করে জানি এটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি। তার ঐতিহাসিক ৭ মার্চের যে ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন জাতিরাষ্ট্রের জন্ম হয়েছিল, সেই স্বাধীন জাতিরাষ্ট্রের রূপকার যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সেই ভাষণের যে অনুলিপি সেটি হচ্ছে আমাদের এই অধ্যায়টি। এই অধ্যায় থেকে আমাদের যে সমস্ত নৈবেত্তিক প্রশ্ন থাকতে পারে সেই নৈবেত্তিক প্রশ্নগুলো আমরা কিভাবে আনসার করলে ভালো নম্বর পেতে পারি এবং আমাদের কোনো ভুল না হয় সে বিষয়েও আমরা এখান থেকে ধারণা লাভ করতে পারবো। কাজেই আমাদের এই অধ্যায়টি পড়লে আমরা যে বিষয়গুলো মূলত দেখব সেটি হচ্ছে, প্রথমেই আমাকে এই অধ্যায় থেকে একটি বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। সেটি হচ্ছে এই অধ্যায়টি মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে লেখা। কাজেই এটি একটি পরিচ্ছন্ন ধারণা তোমার যদি থাকে তাহলেই তুমি এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। এখন এই অধ্যায়টি আমরা কেন পড়ব? এই অধ্যায়টি আমরা পড়ব বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সম্পর্কে বিশদ ধারণা লাভ করতে, এবং আজকের আলোচনা থেকে তোমরা শিক্ষার্থীরা এই অধ্যায়ের যে কোনো নৈবেত্তিক প্রশ্নের সঠিক উত্তর লিখতে পারবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অন্য যে কোনো অধ্যায়ের মতোই এই অধ্যায়টি একটি তথ্যবহুল অধ্যায়, এবং এই তথ্যবহুল অধ্যায়তে বিশেষ করে তোমার সালগুলো দেওয়া আছে। এবং এখানে সবথেকে তোমাদের যে বিষয়টি ঝামেলা মনে হতে পারে সেটি হচ্ছে যে সাল তারিখ মনে রাখা। আমি তোমাদেরকে গত ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে আমরা একটা চার্ট বানিয়েছিলাম, সেই চার্টের মধ্যে ছবি, সাল এবং উল্লেখযোগ্য ঘটনাগুলো স্লাইডে পর্যায়ক্রমে দেওয়া ছিল। তোমরা যদি আমার সেই আগের ক্লাসটি দেখে থাকো তাহলে তোমরা এই অধ্যায় থেকে যে কোনো এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারবে। এখন অন্য যে কোনো অধ্যায়ের মতোই এই অধ্যায়েও নৈবেত্তিক প্রশ্নে ভালো নাম্বার পেতে হলে তোমাকে নিম্নের কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে, অবলম্বন করতে হবে। প্রথমত হচ্ছে মূল অধ্যায়টিকে তোমরা খুব ভালোভাবে পড়বে, এর শব্দার্থ, লেখক পরিচিতি ভালো করে জানবে। এখন এই অধ্যায়টি যখন তুমি পড়বে, সেই অধ্যায়টি পড়ার সময় প্রথমেই তোমাকে মনে রাখতে হবে এখানে যে বিভিন্ন সালের পরিক্রমাগুলো আছে সেই সালের পরিক্রমাগুলো, এখানে কয়েকটি উল্লেখযোগ্য সাল আছে যে সালগুলো আমরা জেনে নিয়েই তারপর আমাদেরকে পরবর্তী এই কাজটি করতে হবে। এখন প্রথমে আমাকে একটু জানতে হবে যে 1947 সালে দেশ বিভাগ হয়, 1952 সালে ভাষা আন্দোলন, 1952 সালের ভাষা আন্দোলনের পরে 1954 সালের নির্বাচন হয়। সেই নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয়ী হয়, কিন্তু যুক্তফ্রন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করেনি তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী। এরপরে যে বিষয়টি আমরা দেখতে পাই সেটি হচ্ছে 1969-এ গণ আন্দোলন। তার আগে অবশ্য 1966 সালে 6 দফা আন্দোলন হয়েছিল সাহিত্য শাসনের দাবিতে, কিন্তু 1969-এর গণ আন্দোলনের পরে আইয়ুব খানের পতন ঘটে এবং ইয়াহিয়া খান দেশে এসে তিনি আবার সেই স্বৈরশাসন চালু করেন এবং তার যে শাসন, সেই শাসন ব্যবস্থায় তিনি প্রথম 1970 সালে নির্বাচন দেন বললে ভুল হবে, তিনি দিতে বাধ্য হয়েছিলেন। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করলেও তাদেরকে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হয়নি।
বরং প্রতিনিয়ত বাঙালি জাতিকে হতে হয়েছে নির্মম নির্যাতনের শিকার। সেই প্রেক্ষাপটে বঙ্গবন্ধু 7 মার্চ 1971 সালে একটি ঐতিহাসিক ভাষণ দেন। তুমি এই অধ্যায়গুলো তোমরা যদি খুব ভালো করে নম্বর পেতে চাও বা ভালো নম্বর পেতে চাও এই অধ্যায়গুলো থেকে, তখন তোমাকে যে কাজটি করতে হবে, এই তথ্যবহুল সালগুলোকে অবশ্যই মনে রাখতে হবে। এখানে আরও বেশ কিছু বিষয় আছে, যেমন বঙ্গবন্ধু 25শে ফেব্রুয়ারি প্রথম জাতীয় অধিবেশন দাবি করেছিলেন, কিন্তু ইয়াহিয়া খান বলেছিলেন যে না, সেটি 3 তারিখে হবে। কিন্তু 3 মার্চ যে অধিবেশন হওয়ার কথা ছিল সেটি কোনো কারণ ছাড়াই 1 তারিখে এসে বন্ধ করে দেওয়া হয় এবং বলা হয় যে সেই অধিবেশনটি হবে হচ্ছে 25শে মার্চ। তার আগে 10 তারিখে একটি রাউন্ড টেবিল কনফারেন্স হবে। এই যে বিভিন্ন তারিখগুলো 1971 সালের মার্চ মাসের যে বিভিন্ন তারিখ আছে, সেই তারিখগুলো সম্পর্কেও তোমাকে খুব ভালো ধারণা রাখতে হবে। তাহলে তুমি মূল অধ্যায়টি যদি খুব ভালো করে পড়ো, তাহলে তোমার এই সালগুলোকে জানতে হবে। এবং এখানে কিন্তু বঙ্গবন্ধু একটা কথা বারবার বলেছেন, অধিকার বা দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি তার অবস্থান থেকে সরবেন না। এই যে দাবি আদায়ের জন্য যে বিষয়টি, সেই বিষয়টিও কিন্তু এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ জায়গা। এরপরে আমাদের এখান থেকে খুব ভালো করে জানতে হবে শব্দার্থ, লেখক পরিচিতি। এখানে বঙ্গবন্ধুর জন্মসাল, বঙ্গবন্ধুর মৃত্যুসাল, তার জন্মস্থান আমরা খুব ভালো করে পড়ব। কঠিন শব্দের বানান এবং অর্থ জানতে হবে। এখানে কিছু রাজনৈতিক কিছু টার্মের ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে বা ইংরেজি টার্ম ব্যবহার করা হয়েছে, সেই ইংরেজি মিনিংগুলোকে আমাদেরকে জানতে হবে যদি আমি এখান থেকে যে কোনো সঠিক উত্তর দিতে চাই। পাঠ্য বইয়ের যে জায়গাগুলো তোমার কাছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ মনে হবে, অবশ্যই তোমাকে সেগুলোকে বিভিন্ন রকমের কালি, লাল, নীল অথবা সবুজ, এগুলোতে দাগাতে হবে গুরুত্ব অনুসারে। এবং যত ভালোভাবে তুমি বইটি পড়বে, তুমি তত ভালো প্রশ্নের এখান থেকে উত্তর দিতে পারবে। প্রথমেই আমরা যে কাজটি করব সেটি হচ্ছে অনুশীলনী থেকে যে বইয়ের যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোকে আমরা একটু দেখব। খুব ভালো করে খেয়াল করো, কত তারিখে বঙ্গবন্ধু রেসকোর্সের ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন? এর উত্তর হচ্ছে 1971 সালের 7 মার্চ। এখানে দেখো আরও 3টি অপশন দেওয়া আছে, 1969-এর 7 মার্চ, 1971-এর 3 মার্চ, 1974-এর 3 মার্চ। এই সালগুলো খুব কাছাকাছি থাকার কারণে তোমার মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হতেই পারে, কিন্তু তুমি যদি খুব ভালো করে অধ্যায়টি সম্পর্কে ধারণা রাখো, তবেই তুমি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে 1971 সালের 7 মার্চ। রেসকোর্সের ময়দানে ভাষণে বাংলাদেশের স্বাধীনতার আহ্বান। কেননা এই ভাষণ, এর যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলো আমরা একটু দেখছি। আজও স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেয়, সংগ্রাম পরিষদ গড়ে তোলার অঙ্গীকার করে, অ্যাসেম্বলিতে না বসার আহ্বান করে, বাঙালির সার্বিক মুক্তির লক্ষ্যে সংগ্রামের আহ্বান। কাজেই আমাকে যদি এই অধ্যায়টা আমি ভালো করে আগে পড়ে নিলে আমরা একটা জিনিস দেখব যে বঙ্গবন্ধু জাতির মুক্তি না হওয়া পর্যন্ত তার দাবি বা আন্দোলন চালিয়ে যেতে থাকবেন। এই যে তার যে দাবিটা ছিল যে বাংলাদেশের মানুষের মুক্তি, তিনি এদেশের মানুষের স্বাধিকার আন্দোলনের কথা বলেছেন। কাজেই এই অধ্যায়ের এই প্রশ্নটি থেকে আমরা যে প্রশ্নটা আগে উপলব্ধি করে নিতে হবে সেটা হচ্ছে বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে সংগ্রামের আহ্বানই ছিল 1971 সালের 7 মার্চের সেই ঐতিহাসিক ভাষণের। কাজেই এই প্রশ্নের উত্তরটি হচ্ছে 2-এর ঘ। কাজেই উত্তরটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বাঙালির সার্বিক মুক্তির লক্ষ্যে সংগ্রামের আহ্বান। 3 নম্বর প্রশ্ন আসি, আইয়ুব খানের পতনের পর কে দেশে গণতন্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন? আমরা খুব ভালো করে জানি 1958 সালে আইয়ুব খান দেশে আসেন এবং 58 সালে তিনি ক্ষমতায় আসার পরে যেটা বলা হচ্ছে যে 58 থেকে 68 সাল পর্যন্ত 10 বছর তিনি এই দেশকে চালিয়েছেন এবং 69-এ গণ অভ্যুত্থানের পরে তার পতন ঘটে। তিনি যে 10 বছরে দেশকে শাসন করেছেন, সেই শাসন করার ফসল যেটা হচ্ছে যে বাঙালি জাতি মুক্তি চেয়েছে। শাসক গোষ্ঠীরা বারবার আমাদেরকে প্রতারিত করেছে, শাসক গোষ্ঠীরা বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েও কথা রক্ষা করেনি। আইয়ুব খানের পতনের পর এই দেশে যিনি ক্ষমতায় আসেন তিনি হচ্ছেন ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান দেশে শাসনতন্ত্র দেবার বা গণতন্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তরটি হবে আইয়ুব খানের পতনের পর দেশে গণতন্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইয়াহিয়া খান। এর পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এই ধরনের অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দিতে হলে তোমাকে আগে একটু ভালো করে প্রশ্নটা বুঝে নিতে হবে। বুঝে নিয়ে তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে কি বলতে চেয়েছে সে সম্পর্কে একটু বিস্তারিত ধারণা রাখতে হবে। দক্ষিণ আফ্রিকার
অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করে জেল, জুলুম, নির্যাতনের শিকার হন। নির্বাসিত জীবনযাপন করেন। ক্ষমতাসীন শাসক গোষ্ঠী তার জীবন থেকে কেড়ে নেয় 27টি বছর। কখনো কারো কাছে তিনি মাথা নত করেননি। অবশেষে জয় হয় মানবতার, অবসান ঘটে বর্ণবাদের। বঙ্গবন্ধু ও নেলসন ম্যান্ডেলা উভয়ের কোন গুণের মধ্যে মিল খুঁজে পায়? আমরা একটু দেখি। উভয়ই কিন্তু ছিলেন সহনশীল, ধৈর্যশীল। তারা ধৈর্য সহকারে আন্দোলন চালিয়ে গেছেন। তাদের উভয়ের মধ্যে ছিল দেশপ্রেম এবং তারা আপোষহীন। তারা কখনো অন্যায়ের সাথে নিজেদেরকে আপোষ করেননি, কিংবা তারা এই আপোষহীনতার কারণে বা তাদের এই অনর দৃঢ়চিত্তের কারণেই তারা কিন্তু শেষ পর্যন্ত তাদের স্ব অবস্থান থেকে সফলতা লাভ করতে পেরেছিলেন। বঙ্গবন্ধু জন্ম দিয়েছিলেন স্বাধীন বাংলাদেশ নামক জাতিরাষ্ট্রে। তাহলে এই প্রশ্নের উত্তরটি হবে, উভয়ের মধ্যে আমরা যে মিল খুঁজে পাই সেটি হচ্ছে তিনটি, 1, 2 ও 3। এবং আমরা যদি স্ক্রিনে লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের উত্তর দেখাচ্ছে 1, 2 এবং 3। বঙ্গবন্ধুর এই বিশেষ গুণ আমাদের উপহার দিয়েছে কি? বঙ্গবন্ধুর এই যে অনর, যেটা বলা হচ্ছে যে তিনি আপোষহীন এবং তিনি যে দেশপ্রেম দিয়ে, সহনশীলতা দিয়ে একটি জাতিরাষ্ট্র জন্ম দিয়েছেন, সেই জিনিসটি কিন্তু আমরা এখানে দেখতে পাই। বঙ্গবন্ধুর এই বিশেষ গুণ আমাদের উপহার দিয়েছে গভীর দেশপ্রেম, বাঙালির সংস্কৃতি, স্বাধীন রাষ্ট্র, বৈষম্য থেকে মুক্তি। উত্তর হবে হচ্ছে স্বাধীন জাতিরাষ্ট্রের জন্ম তিনি দিতে পেরেছিলেন। পরবর্তী স্লাইডে আমরা আসি। আমাদের যে প্রশ্নগুলো সাধারণত এই অধ্যায় থেকে নৈবেত্তিকে আসতে পারে, এখানে তোমাদের অপশন ছাড়া শুধুমাত্র মূল প্রশ্নটা এবং মূল প্রশ্নের পাশে উত্তরটি লিখে দেওয়া হয়েছে। তোমরা যে কাজটি করবে, বইয়ের এই জায়গাগুলোকে খুব ভালো করে দাগ দিবে এবং দাগ দিয়ে তার পাশে ছোট্ট করে কিছু নোট লিখে রাখবে যে কোন ঘটনাটি ঘটেছিল। 6 দফা ঘোষণা করা হয় 1966 সালে। তোমাকে একটু মনে রাখতে হবে, 1966 সালে 6 দফা ঘোষণা করা হলেও এর পেছনের যে কারণটি ছিল সেই কারণটি হচ্ছে বাঙালির স্বাধিকার চেতনা বা স্বাধিকার আন্দোলন। কাজেই এই স্বাধিকার আন্দোলনের দিকটিও তোমার এখানে মনে রাখতে হবে। তাহলে তোমার যদি পরীক্ষায় প্রশ্ন থাকে যে বাংলাদেশের স্বাধিকার দাবিতে যে আন্দোলনটি হয়েছিল সেটি কত সালে, উত্তরটি হবে হচ্ছে 1966 সালে। তাহলে একই প্রশ্ন তোমাকে বিভিন্নভাবে ঘুরিয়ে করা সম্ভব হতে পারে। সেক্ষেত্রে তুমি ওই লাইনটি যেমন পড়বে, ওই লাইনটি থেকে আরো কতভাবে প্রশ্ন করা সম্ভব সেই বিষয়টির সম্পর্কে তুমি একটু ভালো ধারণা রাখবে। বঙ্গবন্ধু কত সালে নিহত হন? উত্তর হবে হচ্ছে 1975 সালে। সপরিবারে তিনি নিহত হন। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কতিপয় বিপদগামী সেনা সদস্যের হাতে তিনি সপরিবারে নিহত হন। অথচ এই বাংলাদেশ নামক জাতিরাষ্ট্রের জন্ম দিতে গিয়ে তাকে সহ্য করতে হয়েছে অনেক কষ্ট, অনেক নির্যাতন। তবুও বাঙালিরা হতভাগ্য, বাঙালির দুর্ভাগ্য যে তিনি আমাদের মাঝে নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের কি ছিলেন? উত্তর হবে হচ্ছে জাতির জনক। তাহলে এখানে তোমার যদি বলা হয় বাঙালি জাতির, স্বাধীন জাতির স্থপতিকে, বাঙালি জাতির জনককে, সেক্ষেত্রে তোমার প্রশ্ন হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম প্রশ্ন, বঙ্গবন্ধু কি উইথড্র করতে আহ্বান করেছিলেন? উত্তর হচ্ছে মার্শাল ল। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ইয়াহিয়া খান যখন গোল টেবিল বৈঠক বা রাউন্ড টেবিল কনফারেন্স আহ্বান করেন 10 মার্চ, তার আগে বঙ্গবন্ধু তার সামনে 4টি প্রস্তাবনা পেশ করেছিল। সেই 4টি প্রস্তাবনার একটি হচ্ছে মার্শাল ল উইথড্র করা, সেনা সদস্যদেরকে ব্যারাকে ফিরে যাওয়া, বাংলার মানুষকে তার যে অধিকার সেই অধিকার দেওয়া এবং দেশে শাসনতন্ত্র দেওয়া। এই যে বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো তোমাকে খুব ভালো করে শিখতে হবে। এই 4টা বিষয় সম্পর্কে তোমার যদি ভালো ধারণা থাকে তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি তার সঠিক উত্তর দিতে পারবে। এরপরে আমরা আসি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাদের হাতে ক্ষমতা তুলে দিতে বলেন তার ভাষণে? ওই একই প্রশ্নের ওই একই অংশ থেকে প্রশ্নটির আবার অন্যভাবে জানতে চাওয়া হয়েছে। উত্তরটি হচ্ছে জনগণের প্রতিনিধির হাতে, অর্থাৎ জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা। এটিও সেই রাউন্ড টেবিল কনফারেন্সে বসার আগে বঙ্গবন্ধুর একটি বিশেষ দাবি ছিল। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম রচনাটির লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উইথড্র শব্দটির অর্থ হচ্ছে প্রত্যাহার। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, তোমাদেরকে যে রাজনৈতিক যে শব্দগুলো আছে সে শব্দের বাংলা অর্থগুলোকে তোমাকে জানতে হবে, এবং কারণ এখান থেকে কিছু রাজনৈতিক প্রতিশব্দ থেকেও তোমার এমসিকিউতে প্রশ্ন থাকতে পারে। সুপ্রিম কোর্ট কি? দেশের সর্বোচ্চ আদালত। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম কোন ধরনের রচনা? ভাষণ বা প্রবন্ধ? এখানে একটু খেয়াল রাখবা যে
এটি বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণের একটি প্রতিলিপি ছিল, বা এখানে সে বিষয়টি তুলে ধরা হয়েছে। 1971 সালের কত তারিখে বঙ্গবন্ধু রেসকোর্সের ময়দানে ভাষণ দেন? উত্তর হবে হচ্ছে 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু রেসকোর্সের ময়দানে তার ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন। বঙ্গবন্ধুর রেসকোর্সের ময়দানের ভাষণে কত লোক উপস্থিত ছিল? প্রায় 10 লক্ষ। তোমার বইয়ের ভাষণটি যখন লেখা শুরু হয়েছে তার প্রথমেই দেখবা একটা পূর্বকথন লেখা আছে। সেই পূর্বকথন অংশে সেখানে উল্লেখ করা ছিল বঙ্গবন্ধু 1971 সালের 7 মার্চ রেসকোর্সের ময়দানে প্রায় 10 লক্ষ লোকের সামনে তার ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন। কাজেই এখানে তোমার এই যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিও ধারণা রাখতে হবে। 7 মার্চের ভাষণটি কত মিনিট স্থায়ী ছিল? এটি 18 মিনিট স্থায়ী ছিল। এবং তোমাকে এখানে মনে রাখতে হবে যে এই ভাষণটি থেকে তোমার বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে। সাল তারিখের পাশাপাশি এটি কত মিনিট স্থায়ী ছিল, এখানে কি চাওয়া হয়েছে, বঙ্গবন্ধুর দাবিগুলো কি ছিল, এই সম্পর্কেও কিন্তু তোমার একটু পরিষ্কার বা পরিচ্ছন্ন ধারণা রাখতে হবে। ঝাঁপিয়ে পড়েছে কোন ভাষারূপের উদাহরণ? এখানে এবার একটু, যদিও ব্যাকরণের প্রশ্ন, কিন্তু ব্যাকরণের এই প্রশ্ন দিয়ে বঙ্গবন্ধু মূলত তার যে কথন, তার যে বাক্যরীতি বা বাচ্যভঙ্গি, সেই চলিত বাচ্যভঙ্গির একটি অলিখিত ভাষণ কিন্তু ছিল এই ভাষণটি। এই অলিখিত ভাষণে যে চলিত বাক্যরীতি বা চলিত কথা ব্যবহার করা হয়েছে, চলিত শব্দ, সেই বিষয়টা আমরা এখানে দেখতে পাই। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ বাংলার মানুষ মুক্তি চায় বলতে কি বোঝানো হয়েছে? শোষণ নির্যাতন থেকে মুক্তি। এই অধ্যায়ের মূল জিনিসটি হচ্ছে বাঙালি জাতিকে শোষণ ও বঞ্চনার হাত থেকে মুক্ত করা। এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সেই ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে শোষণ এবং বঞ্চনার হাত থেকে বাঙালি জাতিকে উদ্ধার না করা পর্যন্ত তিনি তার আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। এখানে আমাদের সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। 1969 সালের গণ অভ্যুত্থান হয়েছিল কি কারণে? উত্তর হলো গণতন্ত্র প্রতিষ্ঠার কারণে বা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এটি একটি অনুধাবনমূলক এমসিকিউতে আসতে পারে, কারণ বইয়ে কোথাও এখানে সরাসরি বলা নেই যেটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, কিন্তু এর সম্ভাব্য উত্তর হতে পারে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 1969 সালের গণ অভ্যুত্থান হয়েছিল। পরবর্তী প্রশ্নে আসি। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতায় এসে পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন কেন? উত্তরটা হচ্ছে জনগণের চাপে। 1969 সালে যখন গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান হয় তখন আইয়ুব খানের পতন ঘটে। আইয়ুব খানের পতন ঘটলে ইয়াহিয়া খান দেশের সরকার নেন বা ইয়াহিয়া খান ক্ষমতায় আসেন। ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে তিনি জনগণের চাপে বাধ্য হয়ে দেশের নির্বাচন দিতে চেয়েছিলেন এবং এই নির্বাচনটি হয়েছিল 1970 সালে এবং সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। বঙ্গবন্ধু ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেছিলেন কেন? উত্তর হচ্ছে শত্রুর মোকাবেলা করার জন্য। বাঙালি জাতির অনেক শত্রু ছিল এবং সেই শত্রুর একটি অন্যতম হচ্ছে পাকিস্তানি শাসক গোষ্ঠী। তারা বিভিন্নভাবে এদেশের মানুষের যে অধিকার, সেই অধিকার কেড়ে নিতে চেয়েছিল এবং এখান থেকেই মুক্তি লাভ করার জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেছিলেন। তাহলে এই অধ্যায় থেকে আমরা যে প্রশ্নগুলো মূলত দেখতে পাচ্ছি, আমি তোমাদেরকে আরেকবার একটু বলতে চাচ্ছি যে আমাদের যে ধরনের প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে সেটা হচ্ছে যে উল্লেখযোগ্য সালগুলো খুব ভালো করে পড়বে। এখানে তোমাদেরকে প্রথমেই আমি বলে নিয়েছি কয়েকটা উল্লেখযোগ্য সাল, তার মধ্যে হচ্ছে 1947, 1952, 1954, 1958, এরপরে হলো 1966, 1970, 1971। এই 9টি সাল তোমাকে ভালো করে জানতে হবে। এরপরে সাল তারিখের পরে তোমাকে যে জিনিসটি খুব ভালো করে জানতে হবে সেটি হচ্ছে জাতির জনকের ভাষণের এখানে গুরুত্বপূর্ণ দিক কোনগুলো ছিল। সেগুলো হচ্ছে যে বাঙালি জাতির মুক্তি প্রতিষ্ঠা করা। যেমন বঙ্গবন্ধু এখানে একটা জায়গায় উল্লেখ করেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী হতে চান না বা প্রধানমন্ত্রিত্ব চান না, তিনি চান এদেশের মানুষের মুক্তি। তার মানে এই অধ্যায় থেকে বঙ্গবন্ধুর কি আকাঙ্ক্ষা করেছিলেন, কি প্রত্যাশা করেছিলেন, এ ধরনের প্রশ্ন যদি এমসিকিউতে থাকে তাহলে তোমার উত্তর হবে হচ্ছে জনগণের মুক্তি এবং এদেশের মানুষকে শোষণ বা বঞ্চনার হাত থেকে উদ্ধার করা বা এদেশের মানুষকে মুক্তি দেওয়াই ছিল হচ্ছে বঙ্গবন্ধুর লক্ষ্য। এখন তোমার যদি এখান থেকে প্রশ্ন থাকে হচ্ছে এই প্রবন্ধের যিনি রচয়িতা বা এই ভাষণের যিনি রচয়িতা, তার জন্ম মৃত্যু সাল, তার জন্মস্থান, এগুলো তোমরা ভালো করে পড়বে। এছাড়া কিছু রাজনৈতিক প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে, সেগুলো সম্পর্কে তোমরা একটি ভালো ধারণা রাখবে। তোমাদের
কিছু বাড়ির কাজ দিচ্ছি, এই বাড়ির কাজগুলো তোমরা বাসায় নিজেদের খাতায় আলাদা করে লিখবে এবং খাতায় লেখার পরে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমাদের স্কুলের যে শিক্ষক আছেন সেই শিক্ষককে দিয়ে সেগুলোকে তোমরা মূল্যায়ন করে নিবে। একটা হচ্ছে আরটিসির পূর্ণরূপ কি, ওয়াপদা বলতে কি বোঝায়, শাসনতন্ত্র বলতে কি বোঝায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবরণ করেন কেন, টেবিল শব্দটি বাংলা ভাষায় এসেছে কোথা থেকে, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংশ্লিষ্টতা যে কাজে। এই প্রশ্নগুলো তোমাকে একটু ভেবে চিনতে উত্তর দিতে হবে। অর্থাৎ অনুধাবনমূলক এমসিকিউ এবং সরাসরি জ্ঞানমূলক এমসিকিউ, এই দুই ধরনের এমসিকিউই আমরা এখানে পাচ্ছি। আমাদের এই অধ্যায় থেকে আজকে এ পর্যন্তই। আমাদের এই অনুষ্ঠানটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই যে কাজটি করবে সেটি হচ্ছে এর ইউটিউব পেজ অথবা যেটা হচ্ছে যে আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজ থেকে তোমরা জিনিসটি দেখে নিবে এবং এখানে তোমার যেটা হচ্ছে যে তোমাদের গুরুত্বপূর্ণ মতামতগুলোকে তোমরা স্ক্রিনে দেওয়া যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেস থেকে তোমরা তোমাদের যে গুরুত্বপূর্ণ মতামত সেগুলো তোমরা দিবে। আমাদের সাথে এতক্ষণ তোমরা ছিলে সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব তোমরা ভালো আছো, ভালো থাকবে এবং আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানটি দেখবে। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার ঘরে আমার স্কুলে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 6.1 অধ্যায়ের সরল সহসমীকরণের দুটি পদ্ধতির একটি পদ্ধতি আলোচনা করেছিলাম, সেটি ছিল প্রতিস্থাপন পদ্ধতি। আমি আজকে দ্বিতীয় পদ্ধতিটি আলোচনা করব এবং এই আলোচনা সংক্রান্ত কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সরল সহসমীকরণের সমাধান নির্ণয় করা। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, এই পদ্ধতিতে কেমন সমস্যার সমাধান করতে হবে। শিক্ষার্থীরা, তাহলে আজ আমি অপনয়ন পদ্ধতিতে সরল সহসমীকরণের সমাধানটি আজ দেখাবো। তোমরা খেয়াল করো, আমরা প্রথমে একটি সমীকরণ জোট লিখতে পারি। x - y = 4, এটি ইকুয়েশন 1। আরেকটি ইকুয়েশন x + y = 6, ইকুয়েশন 2, মানে সমীকরণ 2। তাহলে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখতে পারবে x - y = 4 একটি সমীকরণ, x + y একটি সমীকরণ। এখানে দেখো একটা সমীকরণে একই টার্মসের প্লাস মাইনাস সাইন। এখানে দেখো প্রথম সমীকরণে y এর আগে মাইনাস আছে, দ্বিতীয় সমীকরণে y এর আগে প্লাস আছে। এটা সমাধান করার আগে আমি একটু পদ্ধতিটি বলে দিই। আমরা সমীকরণের দুটি চলকের মান একই সাথে নির্ণয় করতে পারবো না। যেটা আগের পদ্ধতির ক্ষেত্রে আমরা যে কোনো একটা চলকের মান একটা সমীকরণ থেকে নিয়ে অন্য সমীকরণে আমরা রিপ্লেস করেছি। এখানে কিন্তু সেটা করব না, আমরা সরাসরি একটা চলককে এলিমিনেট করে ফেলব। সেটা সুবিধা হয় যদি একই চলকের সমান টার্মস যদি থাকে এবং অপোজিট সাইন তৈরি করা যায়, সেক্ষেত্রে দুটো সমীকরণকে যোগ করে আমরা একটা চলককে সরিয়ে দিতে পারি। তার কারণে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ পাবো, যেখান থেকে সেই চলকের মান নির্ণয় করতে পারবো। আর যদি সেরকম ভাবে না থাকে তাহলে আমরা সেটাকে তৈরি করে নেব। এখানে দেখো সমীকরণ দুটি খুব সুন্দরভাবে তৈরি করা আছে। দেখো এখানে -y আছে, এখানে +y আছে। আমি যদি সমীকরণ 1 এবং 2 যোগ করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা x এর মানটা একটি চলকের মান নির্ণয় করতে পারবো। তাহলে এভাবে যখন আছে সমীকরণটি, আমরা এখানে একটা দাগ দিয়ে দিতে পারি, পাশে লিখতে পারি যোগ, বা সমীকরণ 1 ও 2 যোগ করি। তাহলে এইভাবে সাইড নোট যদি যোগ লিখে দিই তাহলে দেখা যাচ্ছে এখানে -y +y অমিট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে x আর x যোগ হয়ে কি হচ্ছে +2x। একইভাবে ডান পাশে
4 এবং 6 যোগ করে কি হচ্ছে 10। তাহলে পরবর্তী লাইন কি হবে, x সমান সমান 10/2, অর্থাৎ x এর মান এখানে কত পাচ্ছি 5। খুব সহজে আমরা x এর মানটা নির্ণয় করতে পারলাম। এখন এই x এর মান আমি সমীকরণ 1 এবং 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা y এর মানটা নির্ণয় করতে পারি। তাহলে x এর মানটা সমীকরণ 1 এ বসিয়ে পাই। x এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই। তাহলে x এর মান কত পেয়েছি 5। যদি আমি সমীকরণ 1 এ বসাই তাহলে x এর জায়গায় 5 হবে -y = 4, বা এই y চলকটা -y বাম পাশে থেকে যাক, ডান পাশে 4 ছিল আর বাম পাশে 5টা ডান পাশে গেলে -5, অর্থাৎ -y সমান কত হচ্ছে -1। পরবর্তীতে y সমান কত পাচ্ছি +1, বোথ সাইড থেকে -1 অমিট হয়ে গেল। তাহলে আমাদের সমাধানটা কি হলো, নির্ণয় সমাধান x, y সমান সমান 5,1। তাহলে খুব সহজেই অপনয়ন পদ্ধতিতে اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। চলক বিশিষ্ট সমীকরণ তৈরি হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি x + x কত হচ্ছে 2x = 10। x এর মান পাওয়ার কারণে x এর মানটা যখন যে কোনো একটা সমীকরণে বসে আমরা y এর মানটা নির্ণয় করলাম, তাহলে নির্ণয় সমাধানটা কি হলো, x, y = 5 × 1। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে দেখা যাক আমরা যখন দুটি চলকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কনস্ট্যান্ট বা ধ্রুবক গুণ করা থাকবে, সেই ক্ষেত্রে সমীকরণটি কি হতে পারে সেরকম একটি সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করি। আমাদের দ্বিতীয় সমীকরণ জোটটি হচ্ছে
প্লাস 4x মাইনাস 3y ইকুয়াল -1 সমীকরণ 1 এবং দ্বিতীয়টা হচ্ছে 3x মাইনাস 2y ইকুয়াল 0 সমীকরণ 2। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে সমীকরণ জোটটিতে ভিন্ন ভিন্ন ধ্রুবক দ্বারা গুণ করা হচ্ছে, যেটা আগের ক্ষেত্রে ছিল না। আগের ক্ষেত্রে আমরা প্লাস ওয়াই পেয়েছিলাম আর দ্বিতীয় সমীকরণে মাইনাস ওয়াই পেয়েছিলাম। এখানে কিন্তু সেরকম নয়। আমি চাইলে চলক এক্স কেও সরিয়ে দিতে পারি অথবা চলক ওয়াই কেও সরিয়ে দিতে পারি। তাহলে আমি যদি মনে করি সমীকরণ 1 এবং 2 থেকে নতুন যে সমীকরণটি তৈরি করব সেখানে ওয়াই চলককে রাখবো না, তার মানে দুটো সমীকরণকে ইকুয়াল করতে হবে, দুটো সমীকরণের একই জাতীয় টার্মসকে ইকুয়াল করতে হবে। এখানে দেখতে পাচ্ছ -3y আছে কিন্তু এখানে আছে -2y। তাহলে কি করে দুটোকে সমান করা যেতে পারে সে চিন্তা করতে হবে। তাহলে এটা যদি এখানে যে y এর যে কনস্ট্যান্ট গুণ আছে -3 দ্বারা, অর্থাৎ 3 দ্বারা গুণ আছে, এই 3 দ্বারা সমীকরণ 2 কে গুণ করব। একইভাবে সমীকরণ 2 এ y এর সাথে সহগ কি আছে 2 দ্বারা আমরা সমীকরণ 1 কে গুণ করে 1 থেকে 2 বিয়োগ করব। তাহলে আমরা সেই কথাটা যদি লিখে দেই, সমীকরণ 1 কে 2 দ্বারা এবং সমীকরণ 2 কে 3 দ্বারা গুণ করে বিয়োগ করি। সমীকরণ 1 কে 2 দ্বারা এবং সমীকরণ 2 কে 3 দ্বারা গুণ করে বিয়োগ করি, অর্থাৎ 1 থেকে 2 বিয়োগ করব, এটাই বলা হচ্ছে। তাহলে যখন আমরা সমীকরণ 1 কে 2 দ্বারা গুণ করব, তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, সমীকরণ 1 2 দ্বারা গুণ হচ্ছে, তার মানে এখানে হবে কি 4x হয়ে যাবে 8x, -3y কি হবে -6y ইকুয়াল -1 কি হবে -2। একইভাবে সমীকরণ 2 কে 3 দ্বারা যদি গুণ করি, এটা হবে 9x, এটা কি হবে -6y, এটা 0 এর সাথে গুণ হয়ে 0ই হবে। তাহলে আমরা এই সমীকরণ দুটি পেলাম। এখন কি করতে হবে, -6y আছে, অর্থাৎ একই জাতীয় টার্ম। আমি কি বলেছি, বিয়োগ করতে বলেছি। তাহলে বিয়োগ করতে বললে তাহলে চিহ্নটা পরিবর্তিত হবে, এখানে প্লাস ছিল এখন হবে মাইনাস, এখানে মাইনাস ছিল এখানে হবে প্লাস, এখানে মাইনাস। তাহলে -6y + 6y অমিট হয়ে যাবে, তাই না? তাহলে 8x - 9x, তাহলে কত হবে, যোগ করে হবে -x। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে কত থাকতেছে -2, বোথ সাইডে মাইনাস হলো। তাহলে বোথ সাইডে যদি আমরা পাশে লিখে দিবে, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করি অথবা ভাগ করি, যে কোনো কিছু বলতে পারো। তো ফলাফলটা কি হচ্ছে, x = 2। তাহলে আমরা x এর মান পেয়ে গেছি। x এর মান এখন সমীকরণ 1 অথবা 2 এ যে কোনো জায়গাতে বসাতে পারি। তাহলে এখন কি লিখবো, x এর মানটি, x এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই। এবার দেখতে হবে x এর মান কত পেয়েছি, 2। তাহলে সমীকরণ 1 এ কি আছে 4x, x এর জায়গায় কত হবে 2 -3y ইকুয়াল -1। তাহলে ফলাফলটি কত হচ্ছে 8 -3y ইকুয়াল -1, বা -3 লেফট সাইডে থেকে গেলে 8 রাইট সাইডে গেলে 1 - 8 হচ্ছে, বা -3y ইকুয়াল কি হচ্ছে -9, বা y ইকুয়াল -9/-3। ফলাফল কত হবে, শুধু 3। তাহলে আমরা x এর ভ্যালুটাও পেয়েছি, y এর ভ্যালুটা, x এর ভ্যালু পেলাম 2, y এর ভ্যালু পেলাম 3। তাহলে এই অঙ্কের নির্ণয় সমাধানটি কি হবে, নির্ণয় সমাধান x, y ইকুয়াল 2, 3। সমাধানটি শেষ হলো। শিক্ষার্থীরা আমরা এটা আরেকবার খেয়াল করে দেখতে পারি, অপনয়ন পদ্ধতিতে এই সমীকরণ জোটটি কিভাবে সমাধান করা হলো। এখানে -3y আছে, এখানে -2y আছে, অর্থাৎ আমরা y চলকটাকে সরাতে চাচ্ছি, এর জন্য দুইটা টার্মসকে আমরা একই রকম করতে চাচ্ছি। এখানে -3y, তো এটাকে যদি আমরা এই সমীকরণকে আমরা যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো -6y। আবার দ্বিতীয় সমীকরণকে আমরা যদি 3 দ্বারা গুণ করি তাহলে এখানেও 6y পাবো, এবং এই কথাটা উল্লেখ করা হয়েছে। এবং এটা গুণ করার পরে প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণকে বিয়োগ করতে বলা হচ্ছে। তাহলে এটাকে যখন আমরা 2 দ্বারা গুণ করছি তাহলে কি হচ্ছে 8x - 6y ইকুয়াল -2।
আর পরবর্তী ইকুয়েশনকে 3 দ্বারা গুণ করে 9x - 6y = 0। ফলাফল কি হচ্ছে, বিয়োগ চিহ্ন দেওয়া হয়েছে বিয়োগ করতে বলার কারণে 8x থেকে 9x সাবট্রাক্ট করলে -x হয়, 6y + 6y কেটে গেল -2, x এর ভ্যালু হচ্ছে 2। x এর মানটা আমরা সমীকরণ 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসাতে পারি। এখানে 1 এ বসানো হয়েছে, তাহলে y এর মানটা সিম্পলিফাই করে কত পাচ্ছি আমরা 3। তাহলে অপনয়ন পদ্ধতিতে আমরা দুটি অঙ্ক সলভ করলাম। এবার আমরা আরেকটি অঙ্ক দেখতে চাই যেখানে একটু অঙ্কটা একটু ভিন্ন রকম হবে, অর্থাৎ ভগ্নাংশ আকারে থাকবে সমীকরণ দুটি। সেটাকে কিভাবে সমাধান করা যায় সেরকম একটি সমস্যা আমরা দেখি। অপনয়ন পদ্ধতির তৃতীয় অঙ্কটি কি আমরা দেখে নেই। তৃতীয় সমীকরণ জোট হচ্ছে x/a plus y/b equal 2/a plus 1/b, সমীকরণ 1। এবং পরবর্তী সমীকরণ x/b minus y/a equal 2/b minus 1/a। অর্থাৎ এই সমীকরণ জোটটি আগের অঙ্ক দুটি সমীকরণ জোট থেকে একটু ভিন্ন। এই সমীকরণ জোটটি ফ্র্যাকশনাল ফর্মের দুটি সমীকরণ। এবং এখানেও দেখো আমরা এখানে একটা y টার্মের আগে প্লাস আছে, এখানে y টার্মের আগে মাইনাস আছে, কিন্তু এখানে হচ্ছে y/b বাট এখানে হচ্ছে y/a। তাহলে অপনয়ন পদ্ধতি করতে হলে যে কোনো একটা চলককে সরিয়ে দিতে হবে। আর এই সরিয়ে দিতে হলে আমাদেরকে চলকটাকে অর্থাৎ চলক সম্বলিত টার্মসকে একই রকম তৈরি করতে হবে। তাহলে সেটা কিভাবে করা যেতে পারে, অর্থাৎ সেটা আমরা করে থাকি চলকের সাথে যেটা সহগ আছে, যেরকম এখানে দেখো y এর সহগ হচ্ছে 1/b বাট এই y এর সহগ হচ্ছে 1/a। তাহলে আমরা সমীকরণ 1 কে 1/a দ্বারা মাল্টিপ্লাই করব, গুণ করব, আর সমীকরণ 2 কে 1/b দ্বারা গুণ করে ফেলবো। তাহলে লিখে ফেলো শিক্ষার্থীরা, সমীকরণ 1 কে 1/a এবং সমীকরণ 2 কে 1/b দ্বারা গুণ করে যোগ করি। অর্থাৎ গুণ করার পরে দুটি সমীকরণ যোগ হবে। প্রথম সমীকরণকে 1/a দ্বারা গুণ করা মানে x/a² পাওয়া যাবে প্লাস y/ab পাওয়া যাবে, এখানে 2/a² পাওয়া যাবে প্লাস 1/ab পাওয়া যাবে। একইভাবে দ্বিতীয় সমীকরণকে আমরা 1/b দ্বারা গুণ করব, তার মানে এখানে হবে x/b² মাইনাস y/ab ইকুয়াল 2/b² মাইনাস 1/ab। এখন এই গুণ করার পরে সমীকরণ দুটিকে কি করতে বলা হয়েছে, যোগ করতে বলা হচ্ছে। অর্থাৎ অঙ্কটি সহজ হয়ে গিয়েছে। এখানে দেখো প্লাস y/ab, এখানে আছে মাইনাস y/ab। অর্থাৎ সমীকরণ জোট একই টার্ম সম্বলিত বিপরীত সাইন বিশিষ্ট। যেহেতু এটা যোগ করতে বলা হচ্ছে তাহলে এই দুটি কি হবে, অমিট হয়ে যাবে। তাহলে এখন সমীকরণটি এক চলক বিশিষ্ট সমীকরণে রূপান্তরিত হচ্ছে, যেখানে পাচ্ছি x/a² প্লাস x/b² ইকুয়াল, এখানেও দেখো কনস্ট্যান্ট অমিট হয়ে যাচ্ছে, 1/ab মাইনাস 1/ab। তাহলে এখানে কি হচ্ছে 2/a² প্লাস 2/b² পাচ্ছি। এখন এখানে আমরা কি করতে পারি, এখানে যদি আমরা x কমন নেই তাহলে ফলাফলটি কি পাবো, 1/a² প্লাস 1/b² পাবো। একইভাবে এখানে যদি আমরা 2 কমন নেই, এখানে কি পাবো 1/a² প্লাস 1/b²। তাহলে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখছো যে এই সমীকরণের এ পর্যায়ে x এর সাথে 1/a² প্লাস 1/b² গুণ আকারে আছে, ডান পাশে 2 এর সাথে 1/a² প্লাস 1/b² গুণ আকারে আছে। অর্থাৎ উভয় পক্ষকে যদি আমরা এখন 1/a² প্লাস 1/b² দ্বারা ভাগ করি তাহলে আমাদের ফলাফলটি কি হবে, ফলাফলটি হবে x = 2। তোমরা সাইড নোট আকারে লিখে দিবে, উভয় পক্ষকে 1/a² প্লাস 1/b² দ্বারা ভাগ করে নেই অথবা বিভক্ত করি। এখন x এর যে মানটা পেয়েছি, x এর মানটা আমরা সমীকরণ 1 অথবা 2 যে কোনো সমীকরণে বসাতে পারি। তো লিখে ফেলো, x এর মান সমীকরণ
একে বসিয়ে পাই। তাহলে সমীকরণ একে বসালে কি হতে পারে? এখানে হবে 2/a প্লাস y/b ইকুয়াল 2/a প্লাস 1/b পাওয়া যাচ্ছে। তাহলে আমরা হোয়াইট অংশটাকে রেখে বাকিটাকে ডান পাশে সরিয়ে দিব, মাইনাস 2/b। তাহলে এখানে দেখা যাচ্ছে মাইনাস 2/a, এখানে প্লাস 2/a মাইনাস 2/a অমিট হয়ে যাচ্ছে। ফলাফলটি কি দাঁড়াচ্ছে? y/b ইকুয়াল 1/b। তার মানে কি হরের অংশে বোথ সাইডে b আছে, উভয় পক্ষকে b দ্বারা গুণ করে পাই। এটা লিখলে আমরা পরবর্তীতে কি পাচ্ছি? y সমান কি পাচ্ছি? 1। অর্থাৎ আমরা x এবং y এর মানটা পেয়ে গিয়েছি। তাহলে আমাদের সমাধানটি কি হবে? নির্ণয় সমাধান x, y ইকুয়াল 2,1। তাহলে শিক্ষার্থীরা আমরা এই অঙ্কটি আরেকবার খেয়াল করে দেখতে পারি কিভাবে অপনয়ন পদ্ধতিতে এই অঙ্কটি সমাধান করা হয়েছে। সমীকরণ জোটটি, প্রথম সমীকরণ হচ্ছে x/a প্লাস y/b ইকুয়াল 2/a প্লাস 1/b। দ্বিতীয় সমীকরণ x/b মাইনাস y/a ইকুয়াল 2/b মাইনাস 1/a। তাহলে আমাদেরকে কি করতে হবে? যে কোনো একটি চলক সম্বলিত টার্মসকে অপসারণ করতে হবে। সেটার জন্য টার্মসটাকে একই রকম করে ফেলতে হবে। তাহলে এখানে দেখো, আমি যদি y কে সরাতে চাই, y এর সাথে সহগ আছে 1/b, বাট এই y এর সাথে 1/a, তাহলে এটাকে আমরা 1/a দ্বারা গুণ করব, এই সমীকরণকে এটাকে গুণ করব 1/b দ্বারা। তার মানে এই y এর যে সহগ আছে সেই সহগটা দ্বারা এটাকে গুণ করব এই সমীকরণকে, একইভাবে এই y এর যেটা সহগ আছে সেটা দ্বারা এই পুরো সমীকরণকে গুণ করব। সেটাই করা হচ্ছে। সমীকরণ 1 কে 1/a এবং সমীকরণ 2 কে 1/b দ্বারা গুণ করে যোগ করি। তাহলে যখন এটাকে 1/a দ্বারা গুণ করতেছি, তাহলে পরিবর্তনটা কি হচ্ছে? x/a² প্লাস y/ab ইকুয়াল 2/a² প্লাস 1/ab। একইভাবে যখন দ্বিতীয় সমীকরণকে 1/b দ্বারা গুণ করতেছি, তখন কি পাচ্ছি? x/b² মাইনাস y/ab ইকুয়াল 2/b² মাইনাস 1/ab। সমীকরণ দুটি যোগ করা হলো, যোগ করে কি পাচ্ছি? বাম পাশে x/a² প্লাস x/b²। এখানে দেখা যাচ্ছে প্লাস y/ab আর এখানে মাইনাস y/ab অমিট হয়ে যাচ্ছে। একইভাবে ডান পাশে 2/a² প্লাস 2/b²। তাহলে বাম পক্ষ থেকে x কমন নিলে 1/a² প্লাস 1/b²। একইভাবে ডান পক্ষ থেকে 2 কমন নিলে 1/a² প্লাস 1/b² পাচ্ছি। তাহলে বোথ সাইড থেকে 1/a² প্লাস 1/b² দ্বারা ভাগ করলে x এর ভ্যালু কি পাচ্ছি? 2। x এর মানটা সমীকরণ একে বসিয়ে আমরা সমাধান করে y এর মানটা কত পাচ্ছি? y এর মানটা 1 পাচ্ছি। অর্থাৎ আমাদের এই অঙ্কের নির্ণয় সমাধানটা কি হচ্ছে? 2,1। তাহলে শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা এই অধ্যায়ের প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ জোট কিভাবে সমাধান করা হয় সেটা শিখেছি, এবং একইভাবে আমরা আরেকটি পদ্ধতি, অপনয়ন পদ্ধতিতে কিভাবে এই সমস্ত সমীকরণ জোট সমাধান করা যায় আশা করি সেটা শেখানোর চেষ্টা করা হয়েছে। তোমরা মনোযোগী ছিলা, তোমরা শিখতে পেরেছো। এই মুহূর্তে আমি তোমাদেরকে অপনয়ন পদ্ধতিতে একটি হোমওয়ার্ক দিতে চাচ্ছি। তোমরা বাসায় এটা চেষ্টা করবে, আশা করি করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমি বাড়ির কাজটি কি দিয়েছি। অপনয়ন পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান নির্ণয়। সমীকরণ x প্লাস y ইকুয়াল a মাইনাস b এবং দ্বিতীয় সমীকরণটি x মাইনাস by ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। আশা করি দেখতে পাচ্ছ, তোমরা সুন্দর করে খাতায় তুলে নাও, এবং এই ধরনের সমস্যা তোমরা পাঠ্য বইতে আরো পাবে। তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যেহেতু তোমরা জেএসসি পরীক্ষার্থী, তোমাদের আরো বেশি মনোযোগী হওয়া উচিত। প্রতিটা অধ্যায় গুরুত্ব সহকারে দেখা উচিত। তোমরা এগুলো যদি যথাযথভাবে প্র্যাকটিস করো, তোমরা অনেক বেশি উপকৃত হবে।
শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখেছো এবং এই ক্লাসটি যদি তোমরা আবার দেখতে চাও, এই ক্লাসটি কিশোর বাতায়ন ওয়েবসাইটে আপলোড করা থাকবে, তোমরা এটা আবার দেখতে পাবে। তোমরা এটা দেখে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অথবা কোনো মন্তব্য থাকে, তোমরা কমেন্টস বক্সে অবশ্যই প্রশ্ন রাখতে পারো। সে সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব এবং এই সংক্রান্ত এই অধ্যায়ে তোমাদের কিছু কুইজ দেওয়া থাকবে এখানে। তোমরা এই কুইজগুলোতে অংশগ্রহণ করে